আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। এসব হামলার ঘটনায় ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এমন তথ্য প্রকাশ্যে আসায় এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয়ই চূড়ান্ত বিজয় দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন। তাদের তথ্য অনুযায়ী উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় ৫টি সামরিক স্থাপনায় ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যে হামলাগুলো তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি, এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। বিশেষজ্ঞদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষতির বিষয়ে কিছু বলবো না, তবে যা বলতে পারি তা হলো অভিযানের পুরো সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল। ৫টি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর সাথে বিস্তৃত পরিসরে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের যৌথ মতামত জানিয়েছে। হামাসের জাতীয় সম্পর্ক দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে জাতীয় ও ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে বিস্তৃত ধারাবাহিক যোগাযোগ এবং সকলের ঐক্যমতের পর তারা ওই যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে। এতে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত আলোচনার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। গাজার লড়াইরত সব সংগঠন এর পক্ষে রয়েছে। গাজায় নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয়েছে। এরপর তিনি হামাসকে রাজি হওয়ার আহ্বান জানান। হামাস মধ্যস্থতাকারীদের কাছ থেকে চুক্তির খসড়া পাওয়ার পর সেটি যাচাই বাছাই করে নিজেদের অবস্থান ও মতামত জানিয়েছে। এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু হতে পারে। এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের কাছে গ্যারান্টি চেয়েছেন হামাসের এক নেতা। তিনি সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। নতুন আরেক দফা আলোচনা শিগগিরই শুরু হবে। এতে মূল বিষয় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের উপর জোরারোপ করা হবে। তিনি আরো বলেন, আমরা যে গ্যারান্টি চাচ্ছি সেটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসতে হবে, অন্য কেউ নয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তির চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার এই দলটির দোহায় যাবার কথা। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। বিবিসি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে। গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র ৩টি ভিডিও বার্তা দিয়েছিলেন। নিরাপত্তার স্বার্থে
তাকে গোপন স্থানে সরিয়ে নেয় ইরানি নিরাপত্তা বাহিনী। তবে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশত্ববোধক গান ও ইরান পরিবেশন করতে, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এই অনুষ্ঠানটি তেহরানের ইমাম খামেনি মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিবছর আশুরার অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়, কিন্তু এবার যুদ্ধকালীন তার অনুপস্থিতি নিয়ে নানা গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল। এদিকে ইরান এখনও পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও অনুমতি দেয়নি ইরান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে তিনি এটাও বলেন, ইরান ভিন্ন কোনো স্থানে কর্মসূচি আবার শুরু করতে পারে। ট্রাম্প বলেন, তাদের যদি আবার শুরু করতে হয় তাহলে সেটা অন্য জায়গা থেকে করতে হবে, আর তারা যদি সত্যি শুরু করে তাহলে সেটা হবে বড় সমস্যা। তিনি বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি আবার শুরু করলে তা মেনে নেওয়া হবে না। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি। কিন্তু এই অনন্য পরিচয়ই তাকে এখন ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী ও মোদি সমর্থকদের টার্গেটে পরিণত করেছে। গত 24 জুন নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াই বা প্রাইমারিতে বিপুল ভোটে জয়ী হবার পর থেকেই তার বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও অপপ্রচার। বিশেষ করে মুসলিম পরিচয় এবং মোদি সরকারের সমালোচনা তাকে বিজেপিপন্থী ও প্রবাসী হিন্দু ডানপন্থীদের রোষানলে ফেলেছে। 33 বছর বয়সী মামদানিকে সোশ্যাল মিডিয়ায় জিহাদি, ইসলামপন্থী, ভারত বিরোধী বলে আক্রমণ করা হচ্ছে। নিউ জার্সি ভিত্তিক ইন্ডিয়ান আমেরিকানস ফর কুয়োমো নামক একটি গোষ্ঠী নিউ ইয়র্কের আকাশে সেফ নিউ ইয়র্ক সিটি ফ্রম গ্লোবাল ইন্তিফাদা রিজেক্ট মামদানি ইত্যাদি বার্তা লিখে একটি ব্যানার ওড়ায়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডি অফ অর্গানাইজড হেটের পরিচালক কায়লা বাসেট বলেন, এটি কেবল মামদানিকে নয়, সমগ্র মুসলিম সম্প্রদায়কে অপরাধী হিসেবে উপস্থাপনের একটি চেষ্টা। ভারতের বিজেপি এমপি কঙ্কনা রানওয়াত সম্প্রতি এক্সের এক পোস্টে বলেন, তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়। ভারতের প্রভাবশালী বিজেপিপন্থী টিভি চ্যানেল আজ তাক জোহরান মামদানিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। সেখানে তারা দাবি করে, মামদানি ভারত বিরোধী সংগঠনের কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছেন। প্রতিবেদনটিতে নিউ ইয়র্কে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জোহরান মামদানি নিজেকে বরাবরই একজন মানবাধিকার কর্মী হিসেবে তুলে ধরেছেন। তিনি ভারতের গুজরাটে 2002 সালের দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংস এবং কারাবন্দী অ্যাক্টিভিস্ট ওমর খালিদের মুক্তি দাবি করে বহুবার মোদী সরকারকে সরাসরি আক্রমণ করেছেন। সম্প্রতি টাউন হলের এক সভায় মামদানি বলেন, নরেন্দ্র মোদী একজন যুদ্ধ অপরাধী। গুজরাটে মুসলিমদের গণহত্যা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে বিশ্বাসই করে না সেখানে এখনো গুজরাটি মুসলিম আছে। মামদানি স্পষ্ট করে দেন, মোদি যদি আবার নিউ ইয়র্ক সফরে আসেন তিনি তার সঙ্গে কোনো বৈঠকে অংশ নেবেন না। সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোহিত চোপড়া মনে করেন, হিন্দুত্ববাদী মহল 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে সবসময় নীরব, কিন্তু মামদানির মতো কেউ সেটি মনে করিয়ে দিলে এদের ভেতরে ক্ষোভ জন্মায়, যে কারণে তারা মামদানির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তবে সমালোচনা সত্ত্বেও জোহরান মামদানি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি 56% ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল
দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল বা কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন। এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেছেন, বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এই বিরোধ আরও তীব্র হল। এর আগে মাস্ক বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থনে যেসব আইন প্রণেতা ভোট দিয়েছেন তাদের নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। এর আগে মাস্ক বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থনে যেসব আইন প্রণেতা ভোট দিয়েছেন তাদের নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাস্কের নতুন দলের প্রভাব কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে রিপাবলিকান দল আশঙ্কা করছে এটি 2026 সালের কংগ্রেস নির্বাচনে দলটির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।